স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। আবার সামনে চলে এসেছে রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের রাখাইন প্রদেশে দাঙ্গায় রোহিঙ্গারা দলে দলে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার চেষ্টা করছে। এর মধ্যে ঢুকে পড়া কয়েকশো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরতও পাঠিয়েছে বিজিবি। অনেকেই নৌযান নিয়ে অবস্থান করছেন বাংলাদেশ সীমান্তে। মানবিক কারণে তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তবে এর আগে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে কোনো সুরাহা না হয় নতুন করে আর কাউকে ঢুকতে দিতে রাজি নয় সরকার। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। রোহিঙ্গা ইস্যুতে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত? রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়? মানবিক ইস্যুর বোঝা কতদিন বইবে বাংলাদেশ? মিয়ানমারের পরিবর্তিত রাজনীতিতে কূটনীতিকভাবে সমস্যা সমাধানের কতটা সুযোগ তৈরি হয়েছে? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম একেবারে লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেইল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPP সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব আসিফ নজরুল। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা CM শফিস সামির সাথেও। তিনি কিছুক্ষণ পর আমাদের সাথে যোগ দিবেন। আর আমরা চট্টগ্রাম থেকে কথা বলবো মিয়ানমারের বাংলাদেশের দূতাবাসের সাবেক কর্মকর্তা এমদাদুল ইসলামের সঙ্গে। স্বাগত আপনাকেও। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যাতে নতুন করে বাংলাদেশে আবারও ব্যাপক আকারে অনুপ্রবেশ ঘটুক, এটা বাংলাদেশ সরকার চায় না। তো উনি উনার অবস্থান একটা স্পষ্ট করেছেন, যেটা BBC হেডলাইন করেছে এরকম, ঢাকা চায় না নতুন করে রোহিঙ্গারা আসুক। তো এই সরকারের এই অবস্থানটা কি ঠিক আছে কিনা, মানে মানবিক দিকের বিবেচনা আগে না সীমান্ত রক্ষা আগে, বা বাংলাদেশের উপর চাপ রাখে, আপনি কি মনে করছেন? দেখুন, সপ্তাহখানেক ধরে মনটা খুবই খারাপ, কারণ মিয়ানমারে যে ঘটনা ঘটছে, দুইটা সম্প্রদায়ের ভেতরে, ধর্মীয় সম্প্রদায় এবং এথনিক সম্প্রদায়ের ভেতরে যে সংঘাত সংঘর্ষ, কত নিরীহ মানুষের জীবন যাচ্ছে, তাদের ধন সম্পদ, সমস্ত জীবনের অর্জনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বপ্নগুলোকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। এবং তার চেয়ে ভয়াবহ যে ব্যাপারটা, যে এই দুই সম্প্রদায়ের মানুষের ভেতরে যে দানবীয় যে এইগুলো, তার ভেতর ট্রেটস, স্বভাবগুলো, সেইগুলো সামনে চলে এসে এক বীভৎস জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এটা কোনোদিনই মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে বা তার যে স্বাভাবিক যে চরিত্র, এটার সঙ্গে কোনোদিনই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং সেই দিক থেকে বিবেচনা করলে আপনি ইমিডিয়েট পরিপ্রেক্ষিতে যদি দেখেন যে মানুষ মৃত্যুবরণ করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আর অন্যদিকে এটা মানুষের ভেতরে তার মরাল সেন্সটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং এইটার ভুক্তভোগী তো আমরাও অতীতে, সে ব্রিটিশ আমলেও সেই দাঙ্গাগুলো হয়েছে, পাকিস্তানের আমলে অনেকবার হয়েছে, আমাদের জীবিতকালেও আমরা তো এই ঘটনাগুলো দেখেছি। এবং কীরকম বিভৎস রূপ নেয় সেটা আমাদের জানা আছে। কিন্তু এইটা হলো একটা দিক। সঙ্গে সঙ্গে মানবিকতার জায়গা থেকে যদি বলেন, তাহলে পরে এইটার সঙ্গে আরও কতগুলো বিষয় জড়িত। যেমন রোহিঙ্গারা, তাদের নাগরিকত্ব নিয়ে যে বিরাট একটা প্রশ্ন, এবং এতদিন ধরে এটা ঝুলে আছে। এবং একটা মানব গোষ্ঠী তার আত্মপরিচয় জাতি হিসাবে বা ধর্ম হিসাবে, সম্প্রদায় হিসাবে, কিন্তু সেটার সঙ্গে তার রাষ্ট্র পরিচয়টাই যদি না থাকে, এবং সবাই যদি তাকে অগ্রাহ্য করে যে না, তোমরা আমাদের দেশের নাগরিক নয়, তাহলে পরে তাদের জন্য সেটা কিন্তু একটা খুবই মর্মান্তিক অমানবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তৃতীয়ত হচ্ছে যে এমন একটা জায়গায় ঘটনাটা ঘটছে, যার একটা দেশ হলো মায়ানমার, আরেকটা দেশ হলো বাংলাদেশ। মায়ানমারের কতগুলো সমস্যা আছে, কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করার সুযোগ পাবো। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আমাদের দেশ অলরেডি ওভার পপুলেটেড। সুতরাং আমাদের এখানে যেটা নাকি আমরা, আমাদের মানুষরাই এই দেশের ভেতরে থেকে তাদের জীবন জীবিকা পরিপূর্ণভাবে নির্বাহ করতে পারছে না, তো তারা আমরা কিভাবে জায়গা দেব যে যারা নাকি মানবিকভাবে এইভাবে আক্রান্ত হয়ে একটা আশ্রয়স্থল খুঁজছে। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা যে ভারতবর্ষে জায়গা নিয়েছিলাম, তারা অনেক কষ্ট সত্ত্বেও আমাদেরকে সেখানে জায়গা দিয়েছিল। কিন্তু সেটা ছিল সম্পূর্ণ একটা ভিন্ন প্রেক্ষাপট, একটা মুক্তিযুদ্ধ চলছে এবং সেখানে একটা জেনোসাইড চলছিল, ফ্রম রাষ্ট্রীয় পাকিস্তান রাষ্ট্রের পক্ষ থেকে জেনোসাইড চলছিল।
কিন্তু এইখানে সম্ভবত এখানে আমার অন্যরা যারা আছে ওনারা আরো ভালো বলতে পারবেন, মিয়ানমার গভর্নমেন্টের ইনভলভমেন্ট এই ঘটনাগুলোর সঙ্গে, এই সম্প্রতি রিসেন্ট ঘটনার সঙ্গে আছে কিনা সেটা হয়তো নিশ্চিত করে কেউ বলতে পারবে না। আগে হয়তো কি ছিল তা আমি ঠিক বলতে পারছি না আর কি, কেননা এখানে আরো কতগুলো কনটেক্সট দেখতে হবে। এখানে মিয়ানমারের সাম্প্রতিক যে পরিবর্তনগুলোর ধারা এবং সেখানে ইন্টারন্যাশনাল ফোর্সেসগুলোর রিয়াকশন এবং এইগুলো যে স্পিল ওভার করে এটা খালি বর্ডার ক্রস করে অন্য জায়গায় এই মানে ইনহিউম্যান ঘটনাবলী শিফট হয়ে যাচ্ছে, মাইগ্রেটেড হচ্ছে, তাই শুধু না, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সকে নানাভাবে মোল্ড করার জন্য এইগুলোকে কিন্তু কাজে লাগানো হয়, যেটার অভিজ্ঞতা আমরাও কিন্তু অতীতে দেখেছি। যে এই দাঙ্গাগুলো পরিকল্পিতভাবে লাগানো হতো ব্রিটিশ আমলে, যাতে করে নাকি হিন্দু মুসলমানের ভেতরে বিভাজনটা আরো শার্প করে দেওয়া যায় এবং এই অজুহাতে যে তোমরা নট ইয়েট সিভিলাইজড এনাফ টু বি লিবারেটেড, তোমার স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়, এই যুক্তিগুলো দেওয়ার জন্য চেষ্টা করতো। তো এইটা সন্দেহ করার, এখনই আমি এটা বলছি না, কিন্তু মায়ানমার ইজ নট রেডি ফর ডেমোক্রেসি এই রকম সিচুয়েশন বা এরকম যুক্তি তুলে ধরার জন্য এগুলো অন্য কোনো শক্তি এখানে ইন্ধন দিয়ে এটাকে বাড়িয়ে তুলছে কিনা সেগুলোর দিকেও আমাদের নজর রাখা। আমরা এই বিষয়ে আমেনা আপার কাছে জানতে চাইবো, শুধু সেলিম ভাই যে বিষয়গুলি তুললেন তার সাথে একটু যোগ করি যে এই এরকম পরিস্থিতি পৃথিবীর অন্যান্য দেশগুলি কিভাবে আসলে ফেস করে। সেলিম ভাই ওই যে মানে মায়ানমারের পরিস্থিতি এবং তার প্রেক্ষাপট কিছুটা বললেন, আপনি যদি ইতিহাসের পরিপ্রেক্ষিত থেকে একটু বলেন। আচ্ছা, এখানে ধরেন আপনি যে প্রশ্নটা আমার কাছে রাখলেন যে এরকম পরিস্থিতি, এখন এখানে প্রশ্নটাকে কিন্তু একটু আমি যদি একটু ভেঙে ফেলি, হ্যাঁ, এখানে কারণ ঠিক এরকম পরিস্থিতি মানে একটা হলো রিফিউজি সমস্যা, হ্যাঁ, আমি একটু যদি বিশ্লেষণ করি সেটা কিন্তু এক ধরনের সমস্যা যে একটা সরকার তার নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, দ্যাট ইজ আ রিফিউজি সমস্যা। এখানে কিন্তু আমরা বা ধরেন একটা গৃহযুদ্ধ চলছে যেটা আমরা দেখেছি বসনিয়া হার্জেগোভিনা এই সমস্ত জায়গায় হয়েছে, আফ্রিকাতে আমরা অনেক দেখেছি। উনি আমাদের স্বাধীনতার সংগ্রামের কথা বলেছেন, 71-এ জেনোসাইডের কথা। তো প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু ভিন্ন হয়। এখন আমি ঠিক এরকম পরিস্থিতি ঠিক এটা বলবো না, কারণ মায়ানমারের সিচুয়েশনটা উনি যেটা ইতিহাসটা টানছিলেন সেটা একটুখানি ভিন্ন। কারণ এখানে যে জনগোষ্ঠী আসছে যাদেরকে আমরা বলছি রোহিঙ্গা, আমি একটুখানি আপনার কাছে যদি সময় থাকে আমার মনে হয় এটা বিশ্লেষণের জন্য প্রয়োজন আছে আমাদের। এখানে দেখা যাচ্ছে মায়ানমারে কিন্তু কালার কোড আছে ওদের নাগরিকদের। আপনি ওখানে দেখবেন যে রোহিঙ্গাদের জন্য কিন্তু কোনো কালার কোড নেই এবং তাদেরকে ওরা রেকগনাইজই করে না, স্বীকৃতি দেয় না অ্যাজ মায়ানমারের সিটিজেন্স। তো ওরা হলো কিন্তু স্টেটলেস পারসনস। এখন স্টেটলেস পারসনস যারা, ওরা কিন্তু মায়ানমারে ওদের কোনো স্থান নেই। তো এখন এই স্টেটলেস পারসনসকে আমি যখন ওরা তো মায়ানমার স্বীকার করছে না। এমনি জানার জন্য জানতে চাচ্ছি যে স্টেটলেস পারসনের কোনো উদাহরণ কি আমাদের দেশে যারা স্ট্যান্ডার্ড পাকিস্তানিরা আছে তারা কি স্টেটলেস পারসন? এটাকে একসময় আমরা স্টেটলেস পারসনস হিসাবে ধরতাম, কিন্তু এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা আসিফও ভালো বলতে পারবে, যে জাস্টিস শাহাবুদ্দিনের কিন্তু একটা খুব ভালো রুলিং ছিল যেখানে উনি বলেছিলেন যে জাস্ট বিকজ ওরা পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছিল সেভাবে আমরা তাদেরকে স্টেটলেস পারসনস ডিক্লেয়ার করতে পারি না, কারণ পাকিস্তান ওদেরকে কখনো অ্যাকসেপ্ট করেনি। একটা রুলিং ছিল যেটার ভিত্তি এখন আমরা দেখছি যে মোটামুটি তারা অ্যাসিমিলেটেড হয়ে গেছে, দুটো গ্রুপ হয়ে গেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, কিন্তু এখানে আমি এই যে আমরা ওদেরকে যে বলছি রোহিঙ্গা রিফিউজিস, এখন আমি ওদেরকে স্টেটলেস পারসনস বলবো না রিফিউজিস বলবো, এটা নিয়ে কিন্তু একটা ইউএনএইচসিআর এর মধ্যে দ্বন্দ্ব আছে এবং ইউএনএইচসিআর এর একটা পজিশন আছে যেখানে ওরা বলছে ইন্টারনালি ডিসপ্লেসড stateless persons, refugees who are in a refugee like situation, মানে তারা তাদের মানে পরিস্থিতিটা এমন। এখন এই পরিস্থিতিতে ধরেন আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে কি করা যেতে পারে, আমি আবারও বলছি যে স্টেটলেস পারসনস যদি আমি তাদেরকে ধরি, আমি জানি না আসিফ হয়তো বলতে পারবে এখানে বা আপনিও বলতে পারেন যে স্টেটলেস পারসনস হিসাবে কিন্তু আসেনি, রিফিউজিস হিসাবে এসেছে, সিভিল ওয়ারের ভিকটিম হিসাবে এসেছে, কিংবা যাদেরকে আমরা বলি এনভায়রনমেন্টালি ইন্ডিউসড রিফিউজিস, এনভায়রনমেন্টাল রিফিউজিস, ডেভেলপমেন্ট ইন্ডিউসড রিফিউজিস, এরকম বহু উদাহরণ আছে।
তো এখানে এটা উনি যেটা বলছিলেন যে উনি ঠিক জানেন না এখানে গভর্নমেন্ট কতটুকু ওদের সাথে সংশ্লিষ্টতা আছে। গভর্নমেন্ট এটাকে হয়তো ডাইরেক্টলি প্যাট্রোনাইজ না করলে যে ব্যাপারটা হচ্ছে আজকে ওরা এই পরিস্থিতিতে পড়তো না যদি গভর্নমেন্ট ওদেরকে মায়ানমার গভর্নমেন্ট রেকগনাইজ করে নিত যে তারা মায়ানমারের সিটিজেন্স, তাহলে তো আমাকে ধরে নিতেই হবে যে গভর্নমেন্টের এক ধরনের এখানে সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, কিভাবে এখানে আমরা ডিল করি? তিনটা আমাদের কাছে অপশনস থাকে ইউএনএইচসিআর অনুযায়ী। একটা থাকে যে কান্ট্রি রিসিভিং কান্ট্রি, সেখানে আমি তাকে অ্যাসিমিলেট করে নিই, তাদেরকে আমি জায়গা দিয়ে দিই। আরেকটা হতে পারে থার্ড কান্ট্রি সেটেলমেন্ট, আরেকটা বিদেশে ওটা থার্ড কান্ট্রিতে, আরেকটা যেটা হলো যে আমি তাকে রিপ্যাট্রিয়েট করলাম। এখন ইউএনএইচসিআর এর কনভেনশন অনুযায়ী আমি কিন্তু ফোর্সফুলি তাকে রিপ্যাট্রিয়েট করতে পারবো না, তার কনসেন্ট আমার লাগবে। থার্ড কান্ট্রি সেটেলমেন্ট এখানে একটা অপশন কিন্তু বাংলাদেশের কাছে থেকে যায়, যে আন্তর্জাতিক যে আমাদের উপর একটা চাপ আসছে, আজকে আমরা জানি জাতিসংঘ আমাদের উপর একটা চাপ দিয়েছে, এখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন যে ফর্মাল কোনো কিছু এখন পর্যন্ত তাদেরকে মানে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি জানিয়েছেন যে ইউএনএইচসিআর এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাননি। না, ইউএনএইচসিআর না, আমি জাতিসংঘের কথা বলছি, জাতিসংঘের কথা বলছি। ইউএনএইচসিআর তো ইজ অ্যান অর্গান অফ দ্য জাতিসংঘ কি আলাদা করে বলেছে, আলাদা একটা স্টেটমেন্ট দিয়েছে আজকে। এখন সেখানে জাতিসংঘের উপরে কিন্তু একটা এখানে বিরাট দায়িত্ব বর্তায়, যারা উন্নতশীল দেশগুলো আছে তাদের উপরে একটা কিন্তু দায়িত্ব আসে এদেরকে নিয়ে যাওয়া, সেটেলমেন্ট করাটা। আরেকটা আসে মুসলিম কান্ট্রিজগুলোর উপরে, কারণ এখানে আমরা দেখছি এরা এই জনগোষ্ঠীটা কিন্তু মুসলিম, এবং এক সময় কিন্তু আমরা দেখেছি যে নিয়ে নেওয়া হয়েছে। তো এই তিনটা অপশন আমাদের কাছে থাকে। এখন আমরা আমাদের মধ্যে যেটা উনি বলছেন যে অ্যাসিমিলেশন তো আমরা করতে পারছি না বা সেটেলমেন্ট, বাট আমি যেটা মনে করি যে ধরেন সাধারণত যেটা করে অন্যান্য রাষ্ট্রগুলো কিছুদিনের জন্য সেটা সাময়িক এক ধরনের একটা নিজের দেশে আশ্রয় দেয়, তারপরে অন্য অপশনস গুলো এক্সপ্লোর করার চেষ্টা করে। আসিফ ভাই, আমিনা আপা যেটা বললেন সেটা সেই সম্বন্ধে আপনি একটু মতামত জানতে চাইবো। তার সঙ্গে একটু যোগ করি যে আন্তর্জাতিক আইন বিবেচনায় আমরা ঠিক জায়গায় আছি কিনা, আমাদের যে অবস্থানটা বর্তমানে বাংলাদেশ। আমি প্রথমেই বলি যে আন্তর্জাতিক আইন খুবই নিষ্ঠুর এবং অসম্পূর্ণ একটা পদ্ধতি। আজকে আপনার সেলিম ভাই যখন বলছিল এবং আমি যখন পেছনে আপনার মিয়ানমারে থেকে আসা রেফিউজিদের যে চিত্র দেখছিলাম, আপনার এরাও তো মানুষ না, এখানে শিশু আছে, মহিলা আছে, বৃদ্ধ আছে, অসুস্থ মানুষ আছে। এখন আমাদের কোনো আইন কাঠামোতে আপনি দেশের যেমন দেখেন যে আইন হচ্ছে গরিবের জন্য, বড় লোক আইনকে ইচ্ছা মতো এক্সপ্লয়েট করতে পারে, এটা ইন্টারন্যাশনাল লতেও সমভাবে প্রযোজ্য। স্ট্রিক্টলি দেখলে এই যেহেতু কনভেনশনগুলো বাংলাদেশ র্যাটিফাই করে নাই, রেফিউজিদের নিয়ে যে কনভেনশন আছে 1951-এ, প্রোটোকল আছে 67-এ, স্টেটলেস পারসন নিয়ে একটা কনভেনশন আছে, এগুলো কোনোটাই বাংলাদেশে র্যাটিফাই করে নাই, কোনো সাউথ এশিয়ান কান্ট্রি করে নাই। সো স্ট্রিক্টলি স্পিকিং বাংলাদেশের আন্তর্জাতিক সেরকম প্রত্যক্ষ কোনো অব্লিগেশন নাই। একটা থাকতে পারে, আপনি হয়তো বলতে পারেন আমাদের যে সংবিধান আছে সেখানে আমরা বলেছি যে জাতিসংঘের সকল কিছু আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হিসাবে বলেছি, সব কিছু আমরা মেনে নিব, সবার সাথে বন্ধুত্ব, এরকম একটা নীতিতে ওইখান থেকে আপনি বলতে পারেন আমাদের মানবিক দায়িত্ব আছে। আমার কাছে সবচেয়ে আপত্তিকর যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে মিয়ানমারকে ডিল করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। আমি আপনাকে বলেছি দেশীয় আইন যেমন এক একজনের জন্য এক এক রকম, আন্তর্জাতিক আইনও তেমন। আপনি দেখেন আন্তর্জাতিক আইনে আপনি ইরাকের উপর ইচ্ছা মতো গণহত্যা, বম্বিং টম্বিং সবকিছু করতে পারলেন যে পারমাণবিক বোমা আছে বা রাসায়নিক বোমা আছে এই সন্দেহে, আর যে দেশ নিজেই বলছে তার কাছে পারমাণবিক বোমা আছে, যেমন নর্থ কোরিয়া, সেখানে আপনি কিছুই করতে পারেন না। ইসরায়েল তো প্রশ্নই আসে না কিছু করার আর কি। তো এখানে হয় কি, মিয়ানমারে যদি আপনি পলিসিটা দেখেন, আমি তো মনে করি মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দেওয়া উচিত যে কেন তাদেরকে তারা রেকগনাইজ করবে না। রোহিঙ্গারা এখান থেকে যাওয়া শুরু করেছে 600-700 বছর আগে, না আমিনা আপা? ত্রয়োদশ শতাব্দী। এক্স্যাক্টলি। আপনি 600-700 বছর আগে যে জনগোষ্ঠী মাইগ্রেট করেছে, আপনি তাকে কেন সিটিজেন হিসাবে রেকগনাইজ করবেন না? পৃথিবীর কোন দেশ এরকম করে? 600-700 বছর আগে যারা অস্ট্রেলিয়াতে গেছে, আমেরিকাতে গেছে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে গেছে, এমনকি ইন্ডিয়াতে যেসব বাঙালি গেছে তারাও তো আপনার রেকগনাইজ হয়েছে। বাংলাদেশে যেসব ইন্ডিয়ান বা পাকিস্তানি আসছে ওই সময় মাইগ্রেট করে তারাও তো রেকগনাইজ হয়েছে। এটা অনেক বছর জেনারেশন ওয়াইজ তারা, বাংলাদেশে যেসব ইন্ডিয়ান বা পাকিস্তানি আসছে ওই সময় মাইগ্রেট করে তারাও তো রেকগনাইজ হয়েছে। এটা অনেক বছর জেনারেশন ওয়াইজ তারা ওইখানে আছে। এখন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ছিল যে মিয়ানমারের উপর চাপ দেওয়া যে কেন তারা স্টেটলেস থাকবে, এখানে কূটনৈতিক চাপ দেওয়া। সেই জায়গাটাতে সবচেয়ে বড় ব্যর্থতা আন্তর্জাতিক সম্প্রদায়ের। বাংলাদেশ এই জিনিসটা খুব শক্তিশালীভাবে এবং কন্টিনিউয়াসলি আন্তর্জাতিক ফোরামে তুলতে ব্যর্থ হয়েছে।
সাকসেসিভ গভর্নমেন্ট গেছে, তারা যখন খুব বড় ধরনের প্রবলেম হয়েছে সাথে সাথে আপনার একটা রিঅ্যাক্টিভ অ্যাকশন দেখিয়েছে, রিঅ্যাক্ট করেছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ একটা অ্যাকশন, যেই প্রবলেমটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার এবং এটাই সলিউশনটা এইভাবেই আসা সম্ভব যে তাদেরকে রেকগনাইজ করতে হবে। সেখানে আপনার প্রশ্ন আসে যে ওরা ডকুমেন্টেড কিনা, কারা প্রকৃত অর্থে 200 বা 300 বছর আগে মাইগ্রেট করেছে, সেই প্রবলেম পরে সলভ করা যাবে। নীতিগত প্রশ্ন হওয়া উচিত, দে ক্যানট বি ট্রিটেড অ্যাজ এ স্টেটেড পারসন, দে আর সিটিজেন অফ মিয়ানমার। এইভাবে এই মূল নীতির ভিত্তিতে এটা সলিউশন করা উচিত ছিল। যদি এটা অসম্ভব হয়, আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার মনে আছে সাপ্লিমেন্টারি বলতে চাইছিলাম যে আন্তর্জাতিক এতে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে বাংলাদেশের কোনো ভূমিকা আছে কিনা, সেটা আপনাকে বললাম যে বাংলাদেশ এটা সাস্টেইনড ওয়েতে কন্টিনিউয়াসলি যে এই বিষয়টা লেগে থাকা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। যখন বাংলাদেশের ঘাড়ের উপরে সে রিফিউজি পড়ে, তখন বাংলাদেশ মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে, 78-এ করেছে, 79-এ করেছে, 91-এ করেছে, এখন করবে। কিন্তু আমাদের খুব মেটিকুলাস এবং কনসিস্টেন্ট কোনো আপনার স্টাডি এবং রিসার্চ এই বিষয়ে বা একটা সাস্টেইনড একটা চাপ প্রয়োগ করা, সেটা আমার মনে হয় এখানে একটু ল্যাকিংস আছে। আমিনা আপা আরেকটা সলিউশনের কথা বলেছে, আপনার মনে আছে যখন শ্রীলঙ্কাতে যখন মিয়ানমার আপনার তামিলরা যখন ব্যাপকভাবে আপনার তারা যখন ওখান থেকে বিতাড়িত হয়, তখন কিন্তু ওয়েস্টের অনেক দেশ তাদের যে ইমিগ্রেশন পলিসি আছে সেখানে কিন্তু তামিলদেরকে অগ্রাধিকার দিয়েছে, যে কারণে আপনি ইউরোপের অনেক দেশে, ওয়েস্টের অনেক দেশে দেখবেন তামিলরা আপনার অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব পেয়েছে। এটাও অনেকাংশে নির্ভর করে আপনার সংশ্লিষ্ট দেশ যাচ্ছে, দেশ ফেরত পাঠাচ্ছে আর দেশ রিসিভ করছে। তামিলদের ক্ষেত্রে ছিল ইন্ডিয়া, তারা কিভাবে জিনিসটাকে ইন্টারন্যাশনালাইজ করতে পেরেছে, কিভাবে এটাকে তুলে ধরতে পেরেছে। আমার মনে হয় আমাদের অন্তত এই দুইটা সলিউশনে যাওয়া উচিত। থার্ড যেটা সলিউশন, সেটা হচ্ছে চূড়ান্তভাবে মানবিক কারণে, যে আপনি এই শিশু, বৃদ্ধ, তারপর বয়স্ক লোক, অসুস্থ লোক, তারা কি নাফ নদীতে ভাসতে থাকবে? পিছনে আপনার আছে মিয়ানমারের আপনার যে বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে আপনার যে বুদ্ধিস্ট, এটাই আমার কাছে একটু আমি না অবাক লাগে। বুদ্ধিস্টরা আমরা জানি তারা রিলিজিয়াসলি সবচেয়ে অহিংস ধর্মের লোক, কিন্তু যেখানে আপনার রোহিঙ্গা বুদ্ধিস্ট যারা আছে তারা যেভাবে পারসিকিউশন করে এবং পুরাপুরি এটাকে একটা রিলিজিয়াস একটা ইস্যু বানিয়ে ফেলেছে, অনেকাংশে এথনিক তো আছে, রিলিজিয়াস ইস্যু বানিয়ে ফেলেছে। আপনি দেখেন মূল অভিযোগটা কি, যে একটা বুদ্ধিস্ট মেয়েকে রেপ করা হয়েছে, যে রেপ করেছে আপনি তাকে দরকার হলে মেরে ফেলেন, বিচার করেন, পুরা জনগোষ্ঠীর উপর আপনার একদম এক্সিকিউশনের দিকে চলে গেছে। আপনি যদি একটু দেখেন যে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটছে, ব্যাপারটা এরকম না। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে এই অভিযোগ অনেক দিন ধরে থাকছে। এবং আপা কিছু বলতে? আমি একটু আসতে চাচ্ছিলাম এখানে, কারণ আসিফ মানে আবার আমি হারিয়ে যাব বলে, আসিফ যে কথাটা বলেছিল না, আমার মনে এটা খুব প্রাসঙ্গিক। এটা উনিও বলছিলেন যে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সও এখানে ইনভলভড আছে। যখন আমরা তামিলদের ব্যাপারে দেখেছিলাম যে থার্ড কান্ট্রি সেটেলমেন্টটা কিন্তু হয়েছিল, ওখানে প্রচন্ড ভাবে ডায়াসপোরা, তামিল ডায়াসপোরা একটা বড় রোল প্লে করেছিল, ইন্ডিয়ারও রোল ছিল। আমাদের যে প্রবলেমটা হয়ে গেছে এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে, সামহাও এই ইমেজটা প্রজেক্ট করা হচ্ছে যে তারা সন্ত্রাসী, মানে তাদের টেরোরিস্ট একটা ইমেজ আছে। এটা আমি দেখেছি বাংলাদেশ থেকেও করা হয়েছে। ইনফ্যাক্ট আমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে রিসার্চ করতে গিয়েও এটা দেখেছি যে বহু জায়গা থেকে এই জিনিসটা উঠে আসতেছে যে তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছে। সুতরাং দেখেন, এটা একটা খুবই একটা দুঃখের বিষয় যে এরা স্টেটলেস পারসনস, যদি আজকে তারা টেরোরিজমের দিকে চলেও যায়, আমি বলবো তারা বাধ্য হয়ে যাচ্ছে, মানে ইউ আর ফোর্সিং দেম। আপনি একটা স্টেট, আপনি তাকে অ্যাসিমিলেট করছেন না, আপনি তাকে কোনো মানে তৃতীয় কান্ট্রিতে সেটেলমেন্ট করছেন না। এখানে আন্তর্জাতিক মানে আমি বলবো যে আমাদের উপরে যে চাপটা দিচ্ছে, তো ইউনাইটেড নেশনস নিজে কি দায়িত্ব পালন করছে? ইউএনএইচসিআর তো আমাদেরকে ফোর্স করতে, এখানে এক ধরনের একটা চাপ আছে, প্রেশার আছে, এবং which is okay justified to some extent, but এটাও আমাকে মাথায় রাখতে হবে যে গোষ্ঠীকে তুমি আমাকে সেটেল করতে বলছো, তার উপরে তুমি আবার একটা লেবেলও দিয়ে দিচ্ছ যে তারা টেররিস্ট। আবার তুমি বাংলাদেশকে ওরা বলছে যে বাংলাদেশ ইজ আ টেররিস্ট কান্ট্রি। আমি একটু অ্যাড করি, আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে সুইসাইড বম্বিং ব্যাপক হারে প্যালেস্টাইনিদের উপর শুরু করে কিন্তু তামিলরা। প্রকৃত অর্থেই তামিলদের মধ্যে অসংখ্য সুইসাইড বোমার ছিল এবং তারা রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীকেও মেরেছে। সেই তামিলদের ক্ষেত্রেও এত অপপ্রচারণা হয়নি যেটা রোহিঙ্গাদের ক্ষেত্রে হয়েছে। আমি বলি, রোহিঙ্গাদের কাউকে কাউকে বাংলাদেশে যারা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তারা কিন্তু ইউটিলাইজ করেছে কেউ কেউ। স্বাভাবিক ব্যাপার, একটা অতি দরিদ্র, একটা অতি নিরাপত্তাহীন জনগোষ্ঠীর মধ্যে আপনার এই ধরনের রিলিজিয়াস গ্রুপগুলোকে ইউজ করা সম্ভব। এটা ওই গোষ্ঠীগুলার দোষ, এটা রোহিঙ্গা জনগোষ্ঠীর দোষ না। এখন এই ইস্যু এটা একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সেকেন্ড যে নেগেটিভ ফ্যাক্টরটা, আনফরচুনেটলি আপা,
তামিল যারা ডায়াসপোরা আছে ওরা কিন্তু ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে স্ট্যাবলিশ, শিক্ষা দীক্ষা বাণিজ্য। রোহিঙ্গা জনগোষ্ঠী প্রকৃত অর্থেই অত্যন্ত অনগ্রসর। আমি না সেলিম ভাই বিদেশে কোনো দেশে কোনো শুনি নাই যে একটা শক্তিশালী জনগোষ্ঠী রোহিঙ্গা নামে কেউ আছে আর কি। আমি জানি না আমেনা আপনি দেখেছেন নাকি। এখানে একটা ওরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগা জনগোষ্ঠী, এবং এই কারণেই আমাদের ইউনাইটেড নেশনসের যে মানবাধিকার নিয়ে যেসব সংগঠন কাজ করে তাদের অনেক বেশি কনসার্ন হওয়া উচিত ছিল একদিকে, এবং বাংলাদেশের প্রয়োজনে মিয়ানমারের অনেক বেশি এই জিনিসটা নিয়ে, এবং আমাদের যে এখানে বিভিন্ন এমবেসি আছে এইসব জায়গাতেও বাংলাদেশকে এই জিনিসটা বলতে হবে, যে আমেরিকাকে বলতে হবে যে তুমি ওয়ার অন টেরর করছো, তুমি যদি ওয়ার অন টেরর করো এটারও একটা পার্ট হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধান করা। কারণ যার কাছে সেলিম ভাই আশ্রয় নাই, শিক্ষা নাই, ভবিষ্যৎ নাই, কোনো ফিউচার নাই, সে তো টেরোরিস্ট হইতে পারে। আপনি তাকে ঠেলে দিচ্ছেন, পুরা ওয়ার্ল্ড কমিউনিটি রোহিঙ্গাদেরকে ঠেলে দিচ্ছে আপনার এইদিকে। আমরা একটু আমাদের মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সাহেবের সঙ্গে কথা বলি। যে জনাব এমদাদ, আপনি শুনছিলেন যে আমাদের প্যানেল আলোচকদের কথা এবং তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেইটি নিয়ে আপনার মতামত শুনতে চাইবো সংক্ষেপে। পাশাপাশি আমি একটি প্রশ্ন যোগ করতে চাই যে রোহিঙ্গা শরণার্থী বা রোহিঙ্গা, ওইখান থেকে রোহিঙ্গারা যারা আসবে তাদেরকে ঠেকানোর একটি কথা বলা হচ্ছে আমাদের, বা তারা যেন আসতে না পারে। আমাদের বর্ডার গার্ডরা কি যথেষ্ট যদি আসতে তারা চায় তাহলে ঠেকানোর জন্য? ধন্যবাদ। আপনাদের এতক্ষণ আলোচনা শুনে আমি প্রথমেই আলোচকদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে একদম কোর ইস্যুটা উঠে আসছে ওনাদের আলোচনায়। আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন যে বিজেপি ওখানে আটকাতে পারবে কি না, এখন হয়তো সেটা সম্ভব হচ্ছে এজন্য যে আমি যতটুকু জানি যে আরাকানে পুরো আরাকান ব্যাপী কারফিউ জারি আছে, সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে। এই কারফিউটা যখনই উঠবে, কারণ মানুষ যে সন্ত্রস্ত অবস্থায় আছে, বিভিন্ন আমার পুরনো অনেক বন্ধুরা আমাকে ফোন করে সেখান থেকে জানিয়েছে যা হাজার হাজার মানুষ এখন বাংলাদেশের দিকে তারা ধাবমান হবে, কারণ ওখানে এত বেশি অ্যাট্রোসিটিস চলেছে। আসিফ নজরুল আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি ঠিকই বলেছেন এরা এত দুর্ভাগা, এত মানে একটা করুণ জীবনযাপন ওরা করছে ওখানে যে এটা আনবিলিভেবল। আমার এখনও মনে আছে সান্দামার বলে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে 1300 থেকে 1600 পরিবার ছিল। সেই পরিবারের মানুষরা কখনো কোনো শহর দেখেনি, কোনো পত্রিকা দেখে নাই, কোনো টেলিভিশনের খবরের প্রশ্নই নাই। তারা ওই দ্বীপে যা উৎপাদন করে তারা বাধ্য হয় ওই উৎপাদিত তাদের পণ্যটা ওখানে একজন কন্ট্রাক্ট নেয়, আমাদের যেমন অকশন হয় সেরকম অকশনের মাধ্যমে সে নিয়ে নেয়, তার দয়ার উপরে তাদের জীবিকা নির্বাহ করতে হয় সব কিছু। এই ধরনের মানুষ জনগোষ্ঠী তারা সভ্য জগতে তাদের যে কথাগুলি, তাদের দুর্ভাগ্যের কথা, তাদের অশিক্ষার কথা, তাদের কুশিক্ষার কথা, তাদের উপর অত্যাচারের কথা কোথাও বলার তাদের কোনো সুযোগ নাই। 2001 সালে আমার এখনও মনে আছে ইউএনএইচসিআর প্রত্যেক দেশের যারা হেড অফ দ্য মিশন ছিলেন তাদেরকে ডেকেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওখানে গিয়েছিলাম। তো আমি সেখানে ইউএনএইচসিআরের সেই সভাতে মিয়ানমার যে যা করছিল সেটা হচ্ছে একটা রেড কার্ড আছে আর একটা হচ্ছে হোয়াইট কার্ড। তো রোহিঙ্গাদের কাছে কারো কাছে কোনো রেড কার্ড নাই। প্রফেসর আমেনা যেটা বলছিলেন কালার কোড, তাদেরকে সাদা কার্ড দেওয়া আছে, সেই সাদা কার্ডের পেছনে বার্মিজ ভাষায় লেখা আছে এই কার্ড যাদের আছে তার অর্থ হচ্ছে তারা এদেশের নাগরিক নয়। আবার তাদের যে ন্যাশনালিটি একটা কলাম আছে ওখানে, ওই কলামে লেখা আছে বাঙালি মুসলমান। দিস ইজ। তো আমি ওখানে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন, ব্রিটিশ অ্যাম্বাসেডর ছিলেন, অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডর, তাদেরকে দেখিয়ে কথাটা বললাম, ইউএনএইচসিআরের চিফও ছিলেন, যে এরা বাঙালি বলে কোনো এখানে মিয়ানমারে কি করে তারা সিটিজেন, এটা কোন ধরনের ন্যাশনালিটি? ওরা তো তারপরে লেখা আছে তাদের কনস্টিটিউশন 800 বছর ধরে যদি কেউ প্রমাণ করতে পারে সে মিয়ানমারে আছে তাহলে সে মিয়ানমারের নাগরিকত্ব পাবে, স্বীকৃতি পাবে। তো আমি আমেরিকান অ্যাম্বাসেডরকে বললাম যে তোমাদের তাহলে তো 200 বছর স্বাধীনতা, তার আগে তোমরা যে সেটেল হয়েছ ইউরোপ থেকে গিয়ে এখানে গিয়ে, তাহলে তোমাদের কোনো নাগরিকত্ব নাই। অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডরকে একই কথা বললাম যে তোমাদেরও কোনো নাগরিকত্ব নাই। এই মানুষগুলোর কথা ইউএনএইচসিআরের তখন যিনি চিফ ছিলেন রাজীব কাপুর, তার দিকে সব অ্যাম্বাসেডররা বললো যে এটা কি ফ্যাক্ট, আসলেই ঠিক, ডিড ইউ রিপোর্ট ইট টু দ্য ইউএন? তখন সে চুপ করে নিরুত্তর, একটা কথা সে বলে নাই। তো আমি তাকে বললাম হোয়াই ইউ হ্যাভ নট রিপোর্টেড ইট, ইট ইস এ হার্ড ফ্যাক্ট, টেক দিস এভিডেন্স, দেখো এখানে কি লেখা আছে, বাঙালি মুসলমান তার জাতীয়তার মধ্যে লেখা আছে, আর ইউ হ্যাভ নট রিপোর্টেড ইট। আর তারা জানেও না, তারা সাদা কার্ড মানে হচ্ছে পিছনে লেখাই আছে, অর্থ হলো তারা এদেশের নাগরিক না। আর ওই যে সান্দামার দ্বীপের কথা বলছিলাম, আইএলওর একটা হাই পাওয়ার ডেলিগেশন গিয়েছিল, স্যার নিনিয়ান আমাদের এখানে যিনি দ্বিতীয়ালি করতে আসছিলেন, ওনাকে সেখানে ফিলিপিনের শ্রমমন্ত্রী ছিলেন,
ইউর যিনি মানবাধিকার কমিশনার ছিলেন তিনি ছিলেন, শ্রীলঙ্কার চিফ জাস্টিস ছিলেন। আমি ওনাদেরকে বললাম যে কিচ্ছু লাগবে না, সান্দামার দ্বীপের কথাটাই শুনে রাখেন, এই মানুষগুলোকে 13টা জায়গার থেকে সিল নিতে হয় সিটুয়ে অর্থাৎ আকিয়াব শহরে আসার জন্য, তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করার জন্য। তো সে একটা সিল নিতে যায় একদিন 2 দিন, সে মাছ ধরে, সেই মাছটা 13-14 দিন পরে সে কি করে বাজারে যাবে? দিস ইজ দ্য এক ধরনের তাদেরকে ইকোনমিক মাইগ্রেশনের জন্য বাধ্য করা হচ্ছে। তো সেটা আমি আসলে মিয়ানমার সরকারের একক দোষ দিব না, বা মিয়ানমার প্রশাসনের একক দোষ না, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। সেই ভয়কে আমরা ইন্টারন্যাশনালি বা আমাদের যে পররাষ্ট্রনীতির থেকে বা আমাদের পররাষ্ট্র দপ্তর সেটাকে অ্যাড্রেস করি নাই আমরা ঠিক মতো। আমি বলবো কীভাবে করি নাই, সেটা হচ্ছে যে মিয়ানমারের একটা তাদের স্টাডি গ্রুপ তাদেরকে দেখিয়েছে যে আমাদের যে পপুলেশন গ্রোথ বাংলাদেশের, যদি আমাদের সাথে একটা ভালো রিলেশনশিপ তাদের হয়, তাহলে ডেমোগ্রাফিক একটা স্পিল ওভার হতে পারে তাদের দেশে, এবং সেটা যদি হয় গ্র্যাজুয়ালি তারা ওখানে সংখ্যালঘিষ্ঠ হয়ে যেতে পারে, এই ভয়। আরেকটা হচ্ছে তারা অ্যাস্ট্রোলজিকে খুব বেশি বিশ্বাস করে। উসালাবান্তে বলে একজন ভদ্রলোক এই বাংলাদেশ থেকে ওখানে গিয়েছেন, হি হ্যাজ ফোরসি সামথিং, ফোকাস সামথিং। উনি কীভাবে বলেছেন জানি না, যদি মিয়ানমারের বিপদ হয় সেই বিপদ হবে ওয়েস্টার্ন সাইড থেকে, অর্থাৎ আমাদের দিক থেকে। মিয়ানমারের যারা সেনা অধ্যক্ষ ছিলেন তখন, 12টা রিজিয়ন কমান্ডার ছিলেন, তারা এত জোরালোভাবে এটা বিশ্বাস করেছেন যে আমাদের দিক থেকেই বিপদ যাবে। এইগুলি তাদের সাইকিকের মধ্যে কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদেরকে অনেকগুলি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বলেছেন। আমরা আলোচনাটি আরো শুনবো, তার আগে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়। বিরতির পর আমাদের সঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব জনাব সিএম শফি সামি যোগ দিবেন। Total Clear Women, Total Free Scalp Effects. এই খবরদার আমার কামিজগুলো ছোট করবি না, 100 বার করব। মা দেখো তো, মা তোর মেয়ে কিন্তু বেশি বেড়ে গে। ওহো, আবার প্রতিদিনই তো। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে আমরা এখন কথা বলছি সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব শফি সামির সঙ্গে। জনাব শফি সামি, আমরা একটু এই মুহূর্তেই জানতে পারলাম যে আমাদের রোহিঙ্গাদের যে মায়ানমারের যে স্ট্যাটাস সেটা হচ্ছে অনেকটা, তাকে একটা সাদা কার্ড দেওয়া হয়, যে সাদা কার্ডের পিছনে লেখা থাকে তিনি এই রাষ্ট্রের অধিবাসী নন, এবং তাকে ওই রাষ্ট্রের অধিবাসী প্রমাণ করতে হলে তাকে 800 বছর ধরে যে তিনি ওই রাষ্ট্রে থাকছেন সেটা প্রমাণ করতে হয়। এই বিষয়টি যখন কোনোদিন আমরা দেখি নাই যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাটি আছে বা সংস্থাটি যে আছে, যে ওই ইউএনএইচসিআর, সেটি কখনো সামনে নিয়ে আসেনি। আমরা এটিকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা কূটনৈতিক মহল বা বাংলাদেশের কূটনৈতিক পর্যায় থেকে? আমাকে প্রশ্ন করলে জি, আমরা আন্তর্জাতিকভাবে সেটিকে সামনে নিয়ে আসার জন্য আমরা কি উদ্যোগ নিয়েছিলাম? এটা অতীতে অত্যন্ত, এই কথা অবশ্যই সর্বজন স্বীকৃত যে এদের জাতিসত্তা স্বীকৃত হয় না মিয়ানমারে, এটা সবারই জানা আছে, এবং সেটার যে অত্যন্ত কমপ্লিকেটেড একটি ফর্মুলা তারা প্রদান করেছেন সেটা কোনো মতেই কারো কাছে গ্রহণযোগ্য নয়। তারা মোটামুটি স্টেটলেস সিটিজেন হিসাবেই থাকেন, এবং তাদের সেই সত্তাটাই আমরা সবাই জানি। এটা কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মহলে এইটা বিশেষ প্রাধান্য লাভ করেনি। যখন ধরেন রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আসেন, তখন বাংলাদেশের উপরই চাপ ছিল যে এদের ওয়েলকাম করতে হবে, এদের থাকা পড়ার বন্দোবস্ত করতে হবে, এদের আবাসন দিতে হবে, এদের আশ্রয় দিতে হবে। তো এই প্রেক্ষিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, এবং সেটা আনা উচিত। আমি যেটা মনে করি যে যে কোনো শরণার্থী সমস্যায় দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে যে দেশ থেকে তারা বিতাড়িত হন,
তারা নানা কারণে বিতাড়িত হন। একটি হতে পারে ধর্মীয় কারণ, ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণ, জনাব সামি, সমস্যা। জনাব সামি, আমি দুঃখিত আপনাকে, আমি যেটা জানতে চাইছিলাম যে একটা দেশের কিছু নাগরিক বা কিছু অধিবাসী যখন স্টেটলেস থাকেন, তাহলে আমরা তাদের প্রতিবেশী হিসেবে আমরা সবসময় ভালনারেবল থাকি যে তাদের উপর কোনো চাপ আসলে তারা আমাদের উপরে এসে পড়বে। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য, সামনে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার কি করেছে বা কি করতে পারতো? না, বাংলাদেশ সরকার তো এই জিনিসটা প্রতিষ্ঠিত আছে, এটা সর্বজন স্বীকৃত, এটা জানা আছে। কিন্তু যেহেতু আমার মনে হয় তৎকালীন আন্তর্জাতিক পরিবেশের প্রেক্ষিতে মিয়ানমার সরকারের উপরে এটা বিশেষ চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছেন, এই কারণে যে মিয়ানমার সরকার সেই রকম চাপ গ্রহণ করতে চাইতো না, গ্রহণ করতে তারা অনিচ্ছুক ছিল, অনাগ্রহী ছিল, যেহেতু তারা একটা ক্লোজ সোসাইটিতে নিজেদের সীমাবদ্ধ রেখেছিল। আমি আপনাকে ধন্যবাদ। আমি একটু সেলিম ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে বা আন্তর্জাতিক সংস্থার যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি বা কিভাবে ইয়ে করতে পারি? দেখুন, আমাদের বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি যেই স্ট্যাটাস কোর ভেতরে আছে কয়েক শতাব্দী ধরে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মৌলিক একটা ঐতিহাসিক গলদ এটার ভেতরে রয়ে গেছে। কারণ জাতীয়তার প্রশ্নটা একভাবে নির্ধারিত হয়, ধর্মের প্রশ্নটা একভাবে নির্ধারিত হয়, রাষ্ট্রীয় ব্যাপারটা সবসময় এটার সঙ্গে যে একেবারে কনসেন্ট্রিক ওয়েতে মিলে যাবে, এইটা সবসময় আমরা কিন্তু দেখি না। ওর জন্য বহু জাতীয় অধ্যুষিত রাষ্ট্র আমরা দেখি, বহু ধর্মমতের অনুসারী মানুষকে নিয়ে আমরা রাষ্ট্র দেখি। সেই রাষ্ট্রগুলো যেহেতু শোষক শ্রেণী দ্বারা পরিচালিত, তারা কিন্তু জাতির সমস্যাগুলো আভ্যন্তরীণভাবে সঠিকভাবে মীমাংসা করার পথ তারা গ্রহণ না করে বরঞ্চ সেইটাকে তাদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে থাকে। এবং আমরা এই দক্ষিণ এশিয়ার মানুষ কিন্তু এই জায়গাটা আমরা খুব মারাত্মকভাবে আমরা এটা ভুক্তভোগী। এবং আমাদের বাংলাদেশেও যদি এখন দেখেন তাহলে পরে দেখবেন আমরা কিন্তু সাধারণভাবে সকলে মনে করে যে আমরা এটা হলো বাঙালিদের দেশ, কিন্তু আমি একজনও যদি হয়, 1%ও যদি হয়, সেখানে চাকমারা আছে, গারোরা আছে, হাজংরা আছে, এবং সেই সমস্ত জাতির প্রতি যে দৃষ্টিভঙ্গি, আমাদের একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। অনেক সময় আমরা এইভাবে কথা বলে থাকি যে এই সরকার আসার পর এই পার্বত্য উপজাতীয়দেরকে যতখানি অধিকার দেওয়া হয়েছে এর আগে কেউ দেয়নি, অ্যাজ ইফ তাদেরকে অধিকার দেওয়ার মালিক আমরা। এবং উল্টাটা কেন হবে না, যে তারা কেন আমাদেরকে অধিকার দিচ্ছে না? সুতরাং এই প্রবলেমটার দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইমিডিয়েটলি হয়তো জিনিসটাকে এইভাবে দাঁড়াচ্ছে যে একটা প্রবলেম, ওখানে মানবিক প্রবলেমটার মানে অন দ্য ফেস অফ ইট শিশু, নারী, পুরুষ হত্যা হচ্ছে, নিগৃহীত হচ্ছে, এবং তাদেরকে প্রথমে জানে বাঁচানোটা এটা খুবই স্বাভাবিক একটা মানবিক দায়িত্ব। কিন্তু আমি যদি এই সমস্ত মানবিক প্রশ্নটাকে ডাম্পিং করে তার আরেকটা গরিব প্রতিবেশী দেশের উপরে ফেলে দিই এবং সেইখানে এসে তার ন্যাশনাল প্রবলেমগুলো আরও নতুন কতগুলো জটিলতা সৃষ্টি করে, শুধু তাই না, তাদের ভেতরে নানান রকম অশুভ শক্তি তৎপর হয়ে যে তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মীয় উগ্র মৌলবাদী শক্তি এবং তার বেস সেখানে গড়ে তোলার জন্য যে অশুভ শক্তিগুলো চেষ্টা করছে, আমরা তো তাদের হাতে এদেরকে তুলে দিচ্ছি। যে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই জায়গায় আপনি রোহিঙ্গাদের নিয়ে অনেক গবেষণা করেছেন, এই রাজনৈতিক প্রেক্ষাপটটা বা আমাদের করণীয়টা দুটোই, কোন রাজনৈতিক প্রেক্ষাপট? মানে রাজনৈতিক যে একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে এরকম যে যারা ওই ভালনারেবল জনগোষ্ঠী আমাদের দেশে আসছে তাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন ভাবে ব্যবহার করা যাচ্ছে, যেটি সেলিম ভাই বললেন। হ্যাঁ, দেখেন, এটা মানে যে জিনিসটা দাঁড়াচ্ছে এটা আমরা আগেও আলোচনা করছিলাম। আপনি যদি ওই জায়গাটাতে যান, যেহেতু আমি মাঠ পর্যায়ে ওখানে আমার কিছু কাজ আছে, আমি যেটা দেখতে পারলাম এখানে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকটা দায়ী আছে। কারণ আমি ওখানে গিয়ে দেখলাম যে জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল এবং প্রধান কিছু রাজনৈতিক দল কিন্তু ওদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কেন ব্যবহার করছে? ইটস নট যে যারা ক্যাম্পে, আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওখানে আমরা দেখছি যে সবাই কিন্তু ক্যাম্পের ভেতরে না,
কিছু রোহিঙ্গা বের হয়ে গেছে, অনেকে বের হয়ে গেছে। ওরা ওখানে ধরেন অর্থনীতির উপরে চাপ পড়ছে, ওরা যেহেতু ওরা একটা ভালনারেবল স্টেটে আছে, সে কারণে আমরা দেখি যে ওখানকার যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে কম পয়সায় কম শ্রমে তাদেরকে ওরা এমপ্লয় করছে, অপরাধীরা ব্যবহার করছে। এবং তার চেয়ে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যারা রোহিঙ্গা নারীরা আছে তাদের কিন্তু মানে বিয়ে করছে, আমাদের বাঙালি যারা বাংলাদেশি মুসলিমরা তাদেরকে বিয়েও করছে। তো এক ধরনের অ্যাসিমিলেশনের প্রসেসটা চলছে এবং এটা একটা এনভায়রনমেন্টাল এফেক্টও হচ্ছে, ওখানে গাছপালা এগুলো কেটে ফেলা হচ্ছে। এবং এই কারণে আমি বলছি যে আপনি এখানে এখন ঠিক কারা রিফিউজি না, মানে রিফিউজি বলতে যারা ক্যাম্পের এবং ক্যাম্পের বাইরে অনেক ধরনের ইয়ে আছে। এবং এদেরকে আমি যেটা বলছিলাম আপনাকে যে ভোট ব্যাংক হিসেবে আমরা ব্যবহার করছি, আমাদের রাজনৈতিক দলরা ব্যবহার করছে। এবং এটাও দেখা গেছে যে যখনই কোনো ধরনের একটা ধরেন বাঙালি বা রোহিঙ্গাদের তো আপনি দেখে চিনতে পারবেন যে ওরা রাখাইন, আমাদের দেশেও তো রাখাইন জনগোষ্ঠী আছে, সেরকম কথাও ভাষাও একই, এবং ওরা না অনেকটা মিশে গেছে। সো এই যে এগুলোর মধ্যে না ব্যবহার করা হচ্ছে। আরেকটা যেটা খুবই ডেঞ্জারাস ব্যাপার দেখা যাচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে বান্দরবন এলাকায় আমরা দেখছি যে ওদেরকে মানে এক ধরনের আমরা পাহাড়ি আর বাঙালিদের যে বিভেদ বা ঠিক বাঙালিও বলবো না, মানে পাহাড়ি এবং সমতল ভূমি এবং মুসলমানদের না সেটলার্সও না, আমি বলবো এখানে যেহেতু ওরা রাখায় মানে ওরা মানে এখানে ধর্মীয় পরিচয়টা বড় হয়ে আসছে, ওরা মুসলিম, হ্যাঁ। সো এক ধরনের একটা দ্বন্দ্বের মধ্যে এটা জড়িয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য কিন্তু খুবই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং এই প্রিটেক্সটে কিন্তু পার্বত্য চট্টগ্রামের, উনি এখানে সেলিম ভাইও ভালো জানবেন, আসিফও জানবে, যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা যে সমাধান হচ্ছে না, এটা অনেকটা আমি বলবো না, কিছুটা কারণ হলো যে ওখানে একটা আরএসও এরকম একটা অর্গানাইজেশন আছে। আসিফ ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মানে এই বিষয়ে আপনার মতামত কি, যে আলোচনাটি চলছে। আমি প্রথমেই বলবো বাংলাদেশ রাষ্ট্রকে রোহিঙ্গা ইস্যুটা একটা টপ সিকিউরিটি ইস্যু, এনভায়রনমেন্টাল ইস্যু এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যু হিসেবে দেখতে হবে। এটা কোনো মাইনর ইস্যু না, এটার অনেক রকম ইম্প্যাক্টের কথা সেলিম ভাই আমেনা আপা বলল। আমরা এমনও জানি আপনার যে ওইখানে তারা ধর্মীয় আপনার সাম্প্রদায়িক গোষ্ঠী আছে, উগ্রবাদী গোষ্ঠী আছে, তারাও ইউজ করার চেষ্টা করে, ভোট ব্যাংক হিসাবে অনেকে ইউজ করার চেষ্টা করে। এখন এই সমস্ত শোষণকারীরা তাদেরকে ব্যবহার করে, ড্রাগ লর্ডরা তাদেরকে ব্যবহার করে। আমার মতে বাংলাদেশের 3-4টা ক্ষেত্রে খুব টপ মোস্ট প্রায়োরিটিতে আগানো উচিত। মিয়ানমারের উপর কিছুটা কন্ট্রোল কার আছে, চায়নার আছে। তো আমার সাথে যদি চায়নার একটা মোটামুটি সহনীয় সম্পর্ক থাকে, আমি ওইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট। সেকেন্ড ব্যাপার হচ্ছে আমাদের এখানে মুসলিম সলিডারিটি বলে একটা কথা আমরা মিডল ইস্টের মারফত জানি আর কি। মুসলিম সলিডারিটি বলে যদি সত্যি কিছু থাকে তাহলে বাংলাদেশের উচিত ওআইসি হোক বা যে কোনো আপনার মুসলিম দেশগুলোর যে ফোরামগুলো আছে সেখানে এটা মুসলিম জনগোষ্ঠী ভালনারেবল হচ্ছে এই হিসাবে দেখিয়ে মিয়ানমার গভর্নমেন্টের উপর কোনো চাপ প্রয়োগ করা যায় কিনা, বা যে সমস্ত শরণার্থী আমাদের এখানে আছে তাদেরকে খাওয়া পড়া ভরণ পোষণের জন্য সমস্ত অর্থ করি ওখান থেকে আমরা আনতে পারি কিনা, বা ওইখানে আমরা তাদেরকে মাইগ্রেশন করে পাঠাতে পারি কিনা, এই অপশনটা দেখা। থার্ড যেটা আমি মনে করি এটা ইম্পর্টেন্ট, আপনি দেখবেন যে এখানে ইউএসএ বিশেষ করে আমেরিকা এখানে কিন্তু অনেক মানে ওয়ার অ্যান্ড টেররের ক্ষেত্রে বাংলাদেশকে একটা কৌশলগত পার্টনার হিসাবে তারা পেতে চাচ্ছে। তা আমাদের ইউএসএকে বুঝাতে হবে যে দেখেন আমরা যদি আপনাদের পার্টনার হই তো আমাদের এই মিয়ানমারের যে রোহিঙ্গা শরণার্থী প্রবলেম এটা রিজলভ করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। বিকজ রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ যদি টেরোরিজমে জড়িয়ে পড়ে এটার শিকার শুধু বাংলাদেশ হবে না, এই টেরোরিস্টরা রফতানিও হতে পারে অন্যান্য দেশে, সব দেশে, সমস্ত দেশের জন্য হতে পারে এবং রিজিওনাল সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট তারা হতে পারে। এবং এই জিনিসগুলো যদি বাংলাদেশ খুব মেটিকুলাসলি করে তাহলে আপনার কোনো একটা সলিউশন আপনার ভবিষ্যতে পেতে পারে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অন্তত বলা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়কে, ঠিক আছে আমি তাদের ফর দ্য টাইম বিং আশ্রয় দিব, বাট আমাকে তা কয়েকটা প্রশ্ন উত্তর দাও, কতজনকে আশ্রয় দিব? আজকে যদি আমি 10,000কে আশ্রয় দিই, পরের 3 দিনে যদি 10 লাখ আসে আমি কিভাবে এটা রিজলভ করবো? সেকেন্ড হচ্ছে এই টাকা কে দিবে, লং টার্ম সলিউশন কি হবে? এরকম ফ্রুটফুল নেগোসিয়েশনে যদি আমাকে স্যাটিসফাই করতে পারো ঠিক আছে আমরা ফর দ্য টাইমিং তাদেরকে আশ্রয় দিব। আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর জনাব শফি সামির কাছে জানতে চাইবো যে
এই মায়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মানে আমাদের প্যানেলিস্টরা কয়েকটি কথা বললেন, একটি আসলো হচ্ছে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন, আরেকটি আসলো হচ্ছে যে ওই অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজগুলির মাধ্যমে কোনো একটা চাপ সৃষ্টি করা। তো মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নটা আমাদের জন্য এই মুহূর্তে কতটা জরুরি বা কতটা সম্ভব? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এটি শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব শফি সামির কাছে জানতে চেয়েছিলাম যে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য কতটা জরুরি। পাশাপাশি বিরতির সময় জনাব আসিফ নজরুল আমাদেরকে একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে তার অন্যতম প্রতিবেশী দেশ মিয়ানমারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো সেল নাই কেন, থাকাটা প্রয়োজন কিনা? জনাব শফি সামি। হ্যাঁ, আমার মনে হয় বর্তমান পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সেল থাকা প্রয়োজন। এখন আমরা যেভাবে সম্পূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে এটাকে সংযুক্ত করে দেখি, আমাদের যে সম্পর্ক উন্নত হতে যাবে আশা করি, বিশেষ করে মিয়ানমারের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই পথে তারা এগিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় সেখানে একটি নতুন ডিভিশন অথবা ডাইরেক্টরেট সৃষ্টি করা প্রয়োজন হবে। জনাব শফি সামি, আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন বা আমাদের ইসলামী দেশগুলির সাথে সম্পর্ক করে কোনোভাবে এটা চাপ সৃষ্টি করে কোনোভাবে এটা করা সম্ভব কিনা? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রথমত দ্বিপাক্ষিক প্রচেষ্টা চালানো উচিত এবং সেই দ্বিপাক্ষিক প্রচেষ্টার সাথে সংযুক্ত করা যায় আমাদের পারস্পরিক যে বন্ধুপূর্ণ দেশ আছেন, যেমন বন্ধু দেশ চীন এবং বন্ধু দেশ ভারতের সাথেও মিয়ানমারের সম্পর্ক যথেষ্ট ভালো এবং এই দুই দেশের মাধ্যমেও আমাদের যে এই বর্তমান এই সমস্যাটির সমাধান কিছুটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর সার্বিক পর্যায়ে হ্যালো জি জনাব সামি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমেনা আপার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে 1 মিনিটে আপনি এই বিষয়টির সাথে একমত কিনা, জনাব সামি যেটি বললেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি উনি খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট তুলেছেন, কিন্তু আমরা যদি চাই, আমি শিওর শফি ভাই আমার সাথে এখানে এগ্রি করবেন যে চায়নার যে ধরনের ফরেন পলিসি এবং চায়নার যে ধরনের ইন্টারেস্ট আছে এখন মায়ানমারে, আমি সময়ের অভাবে বিশ্লেষণে যেতে পারছি না, চায়না আমার মনে হয় না খুব একটা ইন্টারভিন করবে এখানে। আমরা চায়নাকে কখনো খুব এই ধরনের রোল প্লে করতে দেখিনি। আর উনি যেটা আর ধরেন যেটা সেকেন্ড জিনিস যেটা আসছে ভারতের এখানে আমার মনে হয়, কারণ আপনি দেখেন ইটস সামথিং ভেরি ইন্টারেস্টিং, যেখানে আমরা মানে মায়ানমারের সাথে একইভাবে আমরা ম্যারিটাইম ডিসপিউটে ছিলাম, আমরা ভারতের সাথে ছিলাম, অথচ মায়ানমারের সাথে যখন আমরা ছিলাম তখন ইন্ডিয়ান এক্সপার্টসরাই কিন্তু মায়ানমারকে তাদের কেসটা ফাইট করার জন্য হেল্প করছিল। সো আমার সেখানে যথেষ্ট সন্দেহ আছে যে তারা তাদের স্বার্থের বাইরে গিয়ে ঠিক চায়না কিংবা ইন্ডিয়া আমাদের ব্যাপারে এখানে ইনভলভড হবে কিনা। জি আসিফ ভাই, আপনি যদি 30 সেকেন্ড বলেন এই বিষয়ে। আমি মনে করি আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়েও আপনার ব্যাপক অভিজ্ঞতা এবং খুব সিস্টেমিক অ্যাপ্রোচের ঘাটতি রয়েছে এবং দলীয়করণের যে ছবল আমরা দেখি সেটা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্ত না। এবং এখানে আপনার যদি আমরা ওই রকম একটা এফিশিয়েন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় পেতাম, আমাদের এখানে কিন্তু অত্যন্ত শক্তিশালী, পৃথিবীর বিভিন্ন দেশই শক্তিশালী পররাষ্ট্র মন্ত্রণালয় দরকার, আমাদের এখানে আরও বেশি দরকার। বিকজ আপনি যদি আমাদের জিও পলিটিক্যাল লোকেশনটা দেখেন, এত একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের চারপাশে পারমাণবিক বোমা সমৃদ্ধ দেশ, মিয়ানমারও কিছুদিনের মধ্যে পারমাণবিক বোমা অর্জন করবে। তো আমার মতে যে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক বেশি স্ট্রেনথেন্ড এবং ডেডিকেটেড রোল প্লে করতে হবে এবং এটা একটা লং টার্ম প্রবলেম হিসাবে টপ
একটা মানে টপ প্রায়োরিটি ইস্যু হিসাবে দেখে আগাতে হবে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, শেষ কথাটি শুনবো আপনার কাছে। না, যেসব বক্তব্য বলা হলো এটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি কনসেন্ট্রেট করতে চাই যে অন্য আরেকটা দিকে, সেটা হলো যে সমস্ত বিশ্ববাসীর ভেতরে এবং যার যার দেশের জনগণের ভেতরে যদি অসাম্প্রদায়িক চিন্তাটা আমরা এবং চেতনাটা না ছড়াতে পারি এবং গণতান্ত্রিক ভাবধারা এবং জাতি সমস্যার সমাধানের যে গণতান্ত্রিক পথ, সেই ধারায় যদি আমি সচেতন না করতে পারি এবং রাষ্ট্রগুলোকে আমরা সেই ভিত্তির উপরে যদি সুপ্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে বারবার এই সমস্যাগুলো আমরা আশা করছি যে সেটা আমরা পারবো। আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, জনাব আসিফ নজরুল, আমেনা মহসিন এবং শফি সামি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।